স্বাগত সকলকে প্রেতকাহিনীর ৯৬তম এপিসোডে। আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো সেই ঘটনা একটি তান্ত্রিকের ঘটনা এবং তাকেই কেন্দ্র করে পুরো ঘটনাটা। এই ঘটনা থেকে অনেক মানুষের জীবনে অনেক রকম ঝুঁকি এসেছে। তা সেই ঘটনাটাই যিনি আমাকে লিখে পাঠিয়েছেন উনি আমার খুব পুরনো শ্রোতা এবং সে আমাকে বলেছে যে দিদিভাই এই ঘটনাটা আমি নিজে দেখিনি ঠিকই কথা, কিন্তু বাবা কাকাদের মুখ থেকে শোনা একটি ঘটনা, ওটা তোমাকে আমি শোনাচ্ছি এবং তুমি তোমার মতো করে গুছিয়ে সম্পূর্ণভাবে ঘটনাটা তোমার শ্রোতাদেরকে শুনিও। আশা করছি তোমার শ্রোতা বন্ধুদের এই ঘটনাটা শুনে খুবই ভালো লাগবে। আর যদি পারি আরও এরকম ঘটনা কালেক্ট করে আমি তোমাকে শেয়ার করব। এটা অনেক পুরনো ঘটনা, তা যদি তোমার ভালো লাগে আরও একবার বলে রাখলাম তুমি শুনো। আজ আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলে যাব সরাসরি মূল ঘটনাতে। অলিভিয়া দি, আমি বহুদিন ধরেই তোমার ঘটনা শুনছি, প্রায় 2023-এর লাস্টের দিক থেকে, এবং আজ অবধি আমি এখনও যে কটা তোমার ঘটনা বা সমস্ত কিছু আমি দেখি আমার বেশ ভালো লাগে। আর এই ঘটনাটা তোমাকে আমি ভেবেছিলাম পাঠাবো প্রথমেই, কিন্তু তারপর ভেবেছিলাম যদি তোমার ভালো না লাগে বা কিছু, সেই কারণের জন্য তোমাকে এই ঘটনাটা পাঠাতে পারিনি। আশা করছি এই ঘটনাটা তুমি তোমার মতন করে শোনাতে পারবে, ভালোও লাগবে। আর কথা বাড়াচ্ছি না দিদি, তোমাকে মূল ঘটনাটা লিখে পাঠালাম। বহুদিন আগে আমার বাবা, আমার কাকা এবং আমাদের ফ্যামিলিতে আরও কিছু মানুষরা ছিল যারা এখন কিছু কারণ বিশেষের জন্য সবাই দূরে দূরে থাকে। কিন্তু আমার বাবা, আমার মা, এখন তো আমরা নতুন বাড়ি কিনে চলে এসেছি কলকাতাতে, কিন্তু যখন আমার বাবা ছোট ছিল তখন ওরা দুর্গাপুরে একটি ভিতর দিকের গ্রামে থাকতো। সেই গ্রামটার নাম আমি তোমাকে এখানে নিতে পারছি না কিছু কারণ বিশেষের জন্য, তবে অনেক ভিতর দিকেই ওরা থাকতো। অনেক কষ্ট করে বাবা কাকারা পড়াশোনা শিখে মানুষ হয়েছে এবং ফ্যামিলিতে আরও অনেক পিসি দিদি সবাই বড় হয়েছে, কিন্তু আমরা কাজের সূত্রে, মানে আমার বাবার কাজের সূত্রের জন্য আমরা এখন কলকাতাতে বসবাস করছি। ঘটনাটা হয়েছিল আমার বাবার যখন ছোট ছিল, আমার ঠাকুমা তখন সন্তান সম্ভবা, আমার বাবা তখন হয়ে গিয়েছিল, মানে আমার ছোট কাকার পরেও আরেকটি বাচ্চা হতো আমার ঠাকুমার, কিন্তু কিছু কারণের জন্য সে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এবং সেটা কে করেছে বা কিছু, তখনকার দিনের লোকেদের মনের মধ্যে একটাই চিন্তা ছিল যে বাচ্চা যদি মিসক্যারেজ হয়ে যায় বা কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় বা কোনো মেয়ের বিয়ের পর যদি স্বামী মরে যায়, তার জন্য নাকি সেই মেয়েটাই দায়ী হয়। এটা আগেকার দিনের কথা। তো ওই পাড়ার লোকেরা অনেক কথা আমার ঠাকুমাকে শুনিয়েছিল, বাচ্চাটাকে তুই খেয়েছিস, হ্যানা ত্যানা অনেক লাঞ্ছনা করেছিল। তখন আমার ঠাকুমা কি করে, খোঁজ করে একটি তান্ত্রিকের নাম এবং তার ঠিকানা পায়, সেখানে সে যায়। সেখানে গিয়ে সে দেখে অনেক জঙ্গলের এক ভিতর দিকে কুঁড়ে ঘর করে সেই তান্ত্রিকটি থাকেন। তান্ত্রিক মানে এখানে মহিলা তান্ত্রিক দিদিভাই। তার কাছে যখন যায় এবং গিয়ে তাকে সমস্ত কথা বলে যে মা, আমার জীবনে জানেন তো এইরকম ঘটনা ঘটে গেছে, তখন সেই তান্ত্রিকটি আমার ঠাকুমাকে বলেন, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তারপরে তিনি কিছু যজ্ঞের আয়োজন করেন একটি অমাবস্যার রাত্রিবেলায়, এবং সেই যজ্ঞের পর ঠাকুমাকে কিছু মাদুলি দেন, দিয়ে বলেন এই মাদুলিটা যত্ন করে পড়ে থাকবি যতদিন না তুই আবার অন্তঃসপ্তাহ হচ্ছিস। যা, আমি তোকে বলছি এবার আর তোর কিছু হবে না। একটি কালো নজর তোর ওপর পড়েছিল বলে এই বাচ্চাটি তোর আর নেই পৃথিবীতে। যাই হোক, যা হবে এবার ভালোই হবে, চলে যা। তারপরে আমার ঠাকুমা চলে এসেছিল। এইরকম করে আমার ঠাকুমার মুখ থেকে আর একজনের মুখে শোনা, এইভাবে গোটা গ্রাম জেনে গেছিল যে ওনার কাছে গেলে কোনো না কোনোভাবে কিছু না কিছু সুরাও পাওয়া যায়। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, ওনার কাছে চলে যেত। কোনো মেয়ের কোনো রকমের প্রবলেম বা গ্রামে কোনো রকমের প্রবলেম, তারা কি করতো,
ওই মহিলা তান্ত্রিকটির কাছে ছুটে চলে যেত। কাউকে উনি বুঝতে পর্যন্ত দিত না যে মানে উনি কি করেন বা কিছু, এবং এত ভালোবেসে সবার এত উপকার করতেন, প্রত্যেকটি লোক তার ওপর যেন একটি অগাধ বিশ্বাস জন্মে গেছিল, যেন সে ভগবানের মতন তাদের কাছে। যাই হোক, এরকম দিনের পর দিন তাদের ভালো করতে করতে হঠাৎ কিছু মাস সব কিছু ঠিকঠাক থাকার পর, গ্রামের সব লোকেরা তাকে বিশ্বাস করার পর, কিছু মাস বলা ভুল, কিছু মাসের থেকেও বেশি হবে, বেশ কিছুদিন পর থেকে যখনই অমাবস্যা বা এরকম কিছু পড়তো তিথি, একটি করে গ্রাম থেকে মেয়ে গায়েব হয়ে যেত। তাকে খুঁজে পাওয়া যেত না। বহু চেষ্টা করেছে কোথায় কোথায়, বা পুলিশ থানা অনেক কিছু। তখন তো অত পুলিশ থানাতেও গেলেও কিছু করা যেত না। হয় তখন পুলিশরা বলতো যে দেখুন কেউ নিয়ে চলে গেছে, বা কেউ বিক্রি করে দিয়েছে আপনার মেয়েকে, এরকম নানান রকমের মন্তব্য পেত। গ্রামের মধ্যে একটা করে মেয়ে প্রায় সে অমাবস্যাতে গায়েব হয়ে যাচ্ছিল। এরম করে বেশ 3-4টি মেয়ে অমাবস্যার দিনকে গায়েব হয়ে গেছে। খুব ভালো কথা, সবাই তারপরে যায় ওই তান্ত্রিক মায়ের কাছে এবং গিয়ে তাকে বলে, মা এরকম এরকম ব্যাপার, আপনি যদি একটু উপকার করতে পারেন এই বিষয়টা নিয়ে, আমরা খুব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন। তখন সেই মা তাদেরকে বলে, ঠিক আছে তুই যা, তোরা যা, আমি দেখে নিচ্ছি কি করা যায়। এইভাবে উনি খালি খালি বলে সবাইকে ফিরিয়ে দিত, কিন্তু কোনো সুরাও পাওয়া যাচ্ছিল না ওই ব্যাপারটাতে। তো তখন গ্রামের লোকেরা ভেবেছিল যে আর কি করা যেতে পারে, উনিও কি করবেন, যদি মেয়েরা স্বইচ্ছায় কোথাও চলে যায় তার তো কিছু করার নেই। এইভাবে গ্রামের লোকেরা মেনে নিয়েছিল। হঠাৎ একদিন আমার জেঠু সাইকেল করে পড়ে ফিরছিল। এবার গ্রামে কি হয়, অন্ধকার তাড়াতাড়ি হয়ে যেত। এবার গ্রামে খুব একটা লাইট বা কিছু সেরকম থাকতো না। তখনকার দিনে লম্প বা হ্যারিকেন নিয়ে লোকে দোকান বাজার যেত সন্ধেবেলায় হলে, বা রাত্রিবেলায় কোথাও থেকে ফিরছে টর্চের আলো। তখন এত কিছু তো উন্নতি ছিল না, তার জন্য এরকমভাবে আসতে হতো, যেতে হতো। আমার জেঠু পড়ে ফিরছিল একটি হ্যারিকেন নিয়ে ছোট। তখন খানিকটা আসার পর ওই জঙ্গলের ওখানে দেখছে বিশাল ধোঁয়া উঠছে আর খুব হাসির অট্টহাসির আওয়াজ ভেসে আসছে। জেঠুর সাহস প্রচণ্ড ছিল। জেঠু কী করেছিল, আস্তে 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 করে জঙ্গলের যে দিকটাতে আগুন আসছিল এবং ওই হা হা করে আওয়াজটা আসছিল সেখানে যায় এবং পাতার ফাঁক থেকে লুকিয়ে লুকিয়ে দেখে যে কটা মেয়ে গ্রাম থেকে গায়েব হয়ে গেছিল সেই কটা মেয়েকে বসিয়ে রেখে কপালে সিঁদুর দিয়ে এবং আরও কত রকমের মন্ত্রপুত করে তাদেরকে ওই তান্ত্রিক মহিলাটি নিজের বশে এনে অসভ্যভাবে তাদের ওপর অত্যাচার করছে এবং তাদেরকে যা নয় তাই করছে। এবং ওই তান্ত্রিকটি ওদেরকে যেমন নাচাচ্ছে, যেমন বশীকরণ করলে যেরকম হয় ঠিক তেমন ওই রকম করছে। তখন জেঠু তো দেখে ভীষণ ভয় পেয়ে যায় যে এরকম আবার কি করছে। জেঠুর চোখের সামনে দুটো মেয়েকে বলি দিতে জেঠু দেখে, এবং যখন বলি দিচ্ছে সেই বলির যে রক্তগুলো বেরোচ্ছে সেই মহিলাটি ওই রক্তগুলো নিজের মুখে গায়ে হাত পায়ে মেখে এবং চেটে চেটে খাচ্ছে। সে এক বিভীষিকাময় দৃশ্য। কোনো রকমের জেঠু কী করে, বাড়িতে আসে সাইকেলটাকে জঙ্গলতেই ফেলে দিয়ে এবং এসে ঠাকুমাকে সমস্ত কথা বলে যে মা এরকম এরকম ঘটনা ঘটেছে, চলো তাড়াতাড়ি দেখবে চলো। এই করে ঠাকুমা আশেপাশে যত লোক ছিল সকলকে ঠাকুমার পক্ষে যতটা সম্ভব হয়েছিল এর কান থেকে ওর কান, ওর কান থেকে তার কান করে পুরো গ্রামে খবর ছড়িয়ে গেছিল। তখন সকলে হই হই করে ছুটেছিল জঙ্গলে ওই মহিলা তান্ত্রিকটিকে মারবে বলে। এবং যখন যায় তখন ওই পিসিটি, যাকে আর একবার বলি দেওয়ার ব্যাপার ছিল, জেঠু এসে বলে ফেলেছিল, ওই মেয়েটাকে বলি দেওয়ার আগেই সবাই গ্রামের লোকেরা ওখানে হাজির হয়ে যায়, যার ফলে ওই পিসিমণিকে কেউ বলি দিতে পারেনি। আর সেই কারণে ওই মহিলাটি এবার ভেবেছিল যে এবার গ্রামের লোকেরা যদি ওকে ধরে তাহলে ওকে তো মেরে দেবে। ও বিভৎস জোরে ছুটে একটি ঝোপের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। তখন গ্রামের লোকেরা স্পষ্ট বুঝতেই পেরে গেছিল যে ও ওই ঝোপের ওখানেই লুকিয়ে রয়েছে।
এবং যেখানে ও লুকিয়ে পড়েছিল সেখানে গভীর জঙ্গল ছিল, ওই রাত্রের মধ্যে ওকে খোঁজা সম্ভব ছিল না। আর ওখান থেকেও আর দূরে পালাতেও পারতো না, কারণ পিছনে ছিল ডোবা। তা ও ওইখানেই লুকিয়েছিল। তখন গ্রামের লোকেরা ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই ঝোপটাতেই আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনেতেই ওই মহিলা তান্ত্রিকটি জ্বলে মারা যায়। এবং যখন মারা যায় তখন সে বীভৎস চিৎকার করে এবং জ্বলতে জ্বলতে সে সকলের সামনে আসে। যখন সে অগ্নিদগ্ধ হয়ে যায় এবং সে মারা যাওয়ার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার আগে একটি কথা গ্রামের সকলকে জানিয়ে গিয়েছিল, আমাকে এইভাবে মারলি আমি ঠিক এর প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবার ফিরে আসব। যাই হোক, এইভাবে গ্রামের লোকেরা আর কোনো ওর কথায় পাত্তা না দেওয়ার ফলে উনি মারা যায়। তারপর গ্রামের লোকেরা ওনার বডিটাকে কি করেন, ওই জঙ্গলতেই মাটি খুঁড়ে তাকে ওখানে কবর দিয়ে চলে আসেন। তার কোনো ক্রিয়া বা কিছুই করেননি ওরা। এবং চলে আসার পর বেশ ভালোই কাটছিল সবার জীবনযাপন। 2-2.5-3 মাস পর কিছু অঘটন প্রত্যেকটি ঘরে গ্রামের ঘটা শুরু হলো। কারোর বাড়িতে রাত্রেবেলায় মানে অদ্ভুতভাবে কোনো মহিলা যে হাসছে বা কাশছে, কিছু একটা মন্ত্র পড়ছে এরকম আওয়াজ। কারোর বাড়িতে দরজা দুমদুম করে ঠুকে দিয়ে পালিয়ে যাচ্ছে। রাত্রিবেলায় জানলার দিকে কেউ কারোর নাম ধরে ডাকছে কারোর বাড়িতে। অটোমেটিক দরজা খুলে যাচ্ছে, জানলা খুলে যাচ্ছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা সারাটি গ্রামে ঘটা শুরু করলো। যাই হোক, তারপরে বেশ কিছুদিন পর হঠাৎ করে সকালবেলায় গ্রামে হৈ হৈ পড়ে যায়। কেন না, যেই জঙ্গলে যেই ঝাড়টার ওইখানটাতে ওই মহিলাটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং যেখানে ওর পাশেই মাটি করে মহিলাটিকে কবর দিয়ে দিয়েছিল, ঠিক সেই জায়গাটিতেই ওই আমাদের গ্রামের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই একটি 19 বছরের মেয়ে ওই জায়গাটিতে গিয়েই সে তার নিজের গায়ে আগুন জ্বালিয়ে সেও ওখানে নিজের দেহত্যাগ করে। এইটা ক্রমাগত 2-3 দিন ছাড়াই কোনো না কোনো 18-19 বছর মেয়ের সঙ্গে ঘটেছিল। প্রায় 2-3টে মেয়ে ওইরকম করেছিল ওই জায়গাটা থেকেই। তখন গ্রামের লোকেরা ভয় পেয়ে যায় যে এ আবার কি শুরু হলো, সব অল্প বয়সী মেয়েগুলো ওইখানে গিয়ে গায়ে এরকম আগুন দিচ্ছে কেন। সবাই মিলে তখন ঠিক করলো যে গ্রামে তারাপীঠ থেকে কোনো একটি তান্ত্রিককে নিয়ে আসবে এবং তাকে সমস্ত ঘটনাটা বলবে। যে বলা সে কাজ তাই করলো। ওরা সবাই মিলে ঠিক করে তারাপীঠ থেকে একটি বড় তান্ত্রিককে গ্রামে নিয়ে এলো এবং তাকে বলল যে বাবা, এরকম এরকম ঘটনা কিছু মাস আগে আমাদের ঘটেছে, আপনি একবার দেখে বলুন তো এটা কেন ঘটছে। এবং একটার পর একটা মেয়ে এরকম আত্মহত্যা করছে, বাড়িতে সকলেই সব মায়েরাই ভয় পেয়ে আছে এবং আত্মহত্যা করছে ঠিক ওই জায়গাটাতে গিয়েই আত্মহত্যা করছে যেখানে আমরা ওই মেয়ে তান্ত্রিকটাকে জ্বালিয়ে দিয়েছিলাম। তখন সে বলে ঠিক আছে, তোরা আমাকে ওই জায়গাটিতে নিয়েছো, আমি দেখছি কি করা যায়। তারপর আমার ঠাকুমা, বাবা, জেঠু আরও আশেপাশে যত লোকজন ছিল পুরো গ্রামের সবাই মিলে ওই তান্ত্রিকটিকে সেই জায়গাটিতে নিয়ে যাওয়া হয় এবং তখন ওই তান্ত্রিকটি ওইখানকার কিছু মাটি হাতের মধ্যে তোলে এবং চোখ বন্ধ করে কিছু মন্ত্রপাঠ করেন, করে চোখটা আস্তে করে খুলে সকলকে জিজ্ঞাসা করে, আচ্ছা ও যখন মরে গেছিল ও কি তোদেরকে কিছু বলেই মরেছিল? তখন সারা গ্রামের লোক বলে হ্যাঁ হ্যাঁ বলেছিল যে এরকম আমি মরে যাচ্ছি, ঠিক কথা, আমাকে জ্বালিয়ে মারছিস, আমি এর প্রতিশোধ নেওয়ার জন্য আবারও আসব। তখন সেই তান্ত্রিকটি বলেন যে সেই কারণের জন্যই ও এই জিনিসগুলো ঘটাচ্ছে, কারণ একে তো অপঘাতেও মরে গেছে, তোরা ওকে জ্বালিয়ে মেরে দিয়েছিস এবং ওর আত্মা তখনও শান্তি পায়নি, ও চায়নি যে ও মরে যাক, কিন্তু তোরা ওকে জোর জবরদস্তি মেরে দিয়ে ওর কোনো ক্রিয়া করিসনি, কোনো শ্রাদ্ধ শান্তি করিসনি এবং ওর যে ওই অতৃপ্ত আত্মাটা ও প্রত্যেকটি 19-18 বছরের মেয়েকেও ধরছে এবং ধরে সেইভাবেই ওই মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে যেভাবে
তোরা ওকে মেরেছিলিস, যার জন্য ওই 3-4টে মেয়ে নিজেকে শেষ করেছে, আত্মহত্যা করেছে। প্রত্যেকে কিন্তু এই জায়গাটাতে এসেই করেছে। তবে ঠিক আছে, এই সামনের অমাবস্যাতে কিছু জিনিস তোদেরকে বলছি, তোরা আমাকে কিনে দে। আমি এখানে একটা বড় যজ্ঞ করব, সেখানে তোদের সকলকেই থাকতে হবে। এই যজ্ঞটা রাত্রিবেলায় হবে 10:30-11টা থেকে। তখন সমস্ত ওর যা যা ক্রিয়ার কাজ সব আমি করে দেবো। আশা করছি তোদের আর কোনো রকমের ভয় পাবি না, আর কারোর কোনো ক্ষতি হবে না। তা বলার পর উনি সেরম যজ্ঞ করেন। করার পর সমস্ত মানুষকে যা যা জিনিস দেওয়ার ছিল সেগুলো করেন, এবং ওই মহিলাতান্ত্রিকটির ক্রিয়া, শ্রাদ্ধ, শান্তির সমস্ত কাজ উনি করেন। করার পর পুরো গ্রামটাকে উনি বন্ধন করে দিয়ে যায় এবং পরিষ্কারভাবে বলে দিয়ে যায় কোনো মেয়ে বা কোনো ছেলেকে এই জঙ্গলের মধ্যে এইখানটাতে আর পাঠাবি না। আমি এখানে একটা জিনিস পুঁতে দিয়ে গেলাম, এইটা যদি ডিঙিয়ে ওই পারে চলে যাস তাহলেই কিন্তু ও আবার তার ক্ষতি করে দেবে। তা যেটা যদি না করতে চাস তাহলে তোর বাচ্চাদেরকে বলে রাখবি, বা বড়রাও তোরা জেনে রাখ, এর লাইনের ওই পারে আর যাবি না। তারপরে যাই হোক, এখন তো আমরা কলকাতায় চলে এসেছি, যেটা গল্পের প্রথমেই বললাম। ঠাকুমা দাদুও আমরা কলকাতায় আসার পর ওরা মাঝে মাঝে এখানে আসে এবং তারপরে গ্রামে যায়। আমি আজ অবধি ওই জায়গাটা দিদি কখনো যেতে পারিনি, আমাকে কেউ পাঠায়নি। তো সবাই নাকি বলে মাঝে মাঝে অমাবস্যা এরকম রাত্রিরে কখনো কখনো যদি ওই রাস্তা দিয়ে ওইখান দিয়ে কেউ যাওয়া আসা করে, মাঝে মাঝে ওই আগুনের একটা ঝলক ওখানে দেখতে পাওয়া যায় এবং কিছু চিৎকারের আর্তনাদ শোনা যায়। এই ছিল আমার ঘটনা, তোমাকে বললাম, তুমি গুছিয়ে বলে দিও শ্রোতাদেরকে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালোবেসে আমাকে ঘটনাটা পাঠিয়েছো, এবং এরকম ঘটনাই আমি চাই আমার প্রেত কাহিনীতে। আমি নতুন নতুন কিছু মানুষকে যাতে দিতে পারি এবং তারাও সেই জিনিসগুলো শুনে যাতে পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। প্রত্যেককে বলে রাখছি, আপনারা যারা যারা প্রেত কাহিনীতে ঘটনা পাঠাতে চাইছেন, চটপট করে আমাদের নিচের ডেসক্রিপশনে দেওয়া ডিটেলসগুলোতে আপনারা ওইখানে গিয়ে আমাদেরকে ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন। এবং আপনাদের দৈনন্দিন জীবনে যদি এরকম কোনো রকমের ঘটে যাওয়া ঘটনা থাকে, আপনারা আমাকে শেয়ার করতে পারেন। আমি আমার প্রেত কাহিনী চ্যানেলে অতি অবশ্যই শোনাবো। এবং আপনাদের যদি কোনো রকমের এই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বা বশীকরণ বা এরকম জিনিস কাটানোর দরকার বা এরকম কিছু হয়, আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমাদের এক্সপার্টরা আপনাদেরকে হেল্প করে দেবে। ঘটনা শেষ করার আগে একটা কথাই আপনাদেরকে বলে রাখতে চাইছি, আপনারা যারা আমাকে ঘটনা পাঠাচ্ছেন বা পাঠাবেন বলে ভেবে রেখেছেন, আপনারা নির্দ্বিধায় পাঠাতে পারেন। আর যে ঘটনাগুলো পাঠাবেন বলে ভেবেছেন সেগুলো যেন অথেন্টিকভাবে সত্যি ঘটনা হয়ে থাকে। কারণ আমার চ্যানেলে আমি যে সমস্ত ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছি আজ অবধি, সেগুলো কিন্তু একদমই ঘটে যাওয়া মানুষের জীবনের সত্য ঘটনা। এবং আরও একটা জিনিস বলে রাখতে চাইছি এখানে, আপনারা যে ঘটনাগুলো সিলেক্ট করে আমাকে পাঠাচ্ছেন সেই ঘটনাগুলো একটু দেখে রাখবেন আগে কোনো পডকাস্ট বা কোনো চ্যানেলে যেন শোনানো না হয়ে থাকে। প্রথমেই যেন আপনারা আমাকে পাঠিয়ে থাকেন এরকম ঘটনাই পাঠাবেন। আর শেষ করার আগে আরও একটি কথা বলে রাখবো, প্রতিবারের মতো প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু এবং অন্ধবিশ্বাসকে প্রমোট করে না এবং কোনো দিনও প্রমোট করবে না। যাই হোক, আগামী সপ্তাহে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ঘটনা নিয়ে। ধন্যবাদ।